প্রিয় ছাত্রছাত্রীরা, চলে এলাম আবার একটা নতুন ক্লাসে। আজকের বিষয় রায়ান মার্টিন এর প্রশ্নবিচিত্রা 2025 থেকে ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভের 2 নম্বর স্কুল আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুলের গণিত বিষয়ের প্রশ্নগুলোর সমাধানে। ঠিক আছে, চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, 1-1 সত্য না মিথ্যা লেখো। এ এবং বি মূলদ সংখ্যা হলে এ বাই বি সর্বদা একটা মূলদ সংখ্যা হবে। এটা আমরা জানি, মূলদ সংখ্যার গুণফল, মূলদ সংখ্যার ভাগফল ও মূলদ সংখ্যায় হয়, অর্থাৎ এটা সত্য। এটাতে করণীয় কিছু নেই, শুধু লিখে দিতে হবে যেটা সত্য। এবার চলে এলাম 1-2। 1 2 2 5 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে? দেখো, 1 2 2 5 এটাকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করবে। 5 দিয়ে দিলাম, 5 দুগুণে 10, 2 2 4 5 20, 5 5 25, আবার 5 দিয়ে দিলাম, 4 5 20, 5 9 45, তারপর আবার দিলাম 7 7 49। ঠিক আছে, দেখা যাচ্ছে এখানে দুটো 5 এবং দুটো 7 পাওয়া গেছে। ঠিক আছে, কিন্তু পূর্ণ ঘন হতে গেলে এই উৎপাদকগুলো তিনটে তিনটে করে থাকতে হয়, অর্থাৎ এখানে একটা 5 লাগবে, এখানে একটা 7 লাগবে। ঠিক আছে, অর্থাৎ এটাকে 35 দিয়ে, 7 আর 5 35 দিয়ে গুণ করলে তবে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, সুতরাং 5 গুণ 7 সমান সমান 35 দিয়ে গুণ করতে হবে, গুণ করতে হবে। বোঝা গেল? চলে আসি পরের অঙ্কটায়। 1-3 সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোন দুটি কোণ পরস্পর পূরক? দেখো, পূরক কোণ মানে তোমরা জানো, যে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয় তাদেরকে বলা হয় পূরক কোণ। এখানে দেখেই বোঝা যাচ্ছে অ্যান্সারটা হবে এ। এখানে 22.5 ডিগ্রি আছে এবং 67.2 ডিগ্রি আছে। এই করার কিছু নেই, 67 আর 22 অ্যাকচুয়ালি সবকটাকে যোগ করে করে দেখতে হবে যে কোন দুটোর যোগফল 90 ডিগ্রি হচ্ছে। আমি এখানে দেখেই বুঝতে পারছি যে 22 আর 27 হচ্ছে 89, আর হাফ হাফ যোগ করলে হচ্ছে 1, তাহলে 89 একে 90, তাহলে এই দুটোর যোগফলই হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, অর্থাৎ এই দুটো পরস্পরের পূরক কোণ। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কটায়। 1-4-টা, এটাও সঠিক উত্তর নির্বাচন করো। যে কোনো কোণের মান তার সম্পূরক কোণের মানের দ্বিগুণ হলে কোণটির পূরক কোণের মান কত? আচ্ছা, এটা একটু করে দেখা দরকার। একটা কোণ আছে, তার সম্পূরক, তার মানটা সম্পূরক কোণের মানের দ্বিগুণ। তাহলে ধরি নির্দিষ্ট কোণটির পূরক কোণ x ডিগ্রি। সুতরাং নির্দিষ্ট কোণটি হবে তার দ্বিগুণ, যেহেতু তাহলে 2x ডিগ্রি। এবার যেহেতু এরা সম্পূরক কোণ, পূরক কোণ না, সম্পূরক কোণ, যেহেতু এরা সম্পূরক কোণ তাহলে এই দুটোর যোগফল 180 হবে। সুতরাং 2x ডিগ্রি প্লাস x ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। 3x, সুতরাং 3x ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি।
সুতরাং x ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই 360 ডিগ্রি। তার মানে আমরা কি পেলাম? নির্দিষ্ট কোণটা পেলাম 60 ডিগ্রি। এবার এর পূরক কোণ বার করতে বলেছে। এর পূরক কোণ তাহলে কি হবে? সুতরাং নির্দিষ্ট নির্দিষ্ট কোণটির পূরক কোণ। পূরক কোণ তাহলে কি হয় তোমরা জানো? পূরক কোণ বার করতে গেলে, নির্দিষ্ট একটা কোণের পূরক কোণ বার করতে গেলে 90 ডিগ্রি থেকে সেটাকে মাইনাস করতে হয়। 90 ডিগ্রি থেকে মাইনাস করলে তার পূরক কোণ, তাহলে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে যে কোণটার কথা এখানে বলা হয়েছে সেই কোণটার পূরক কোণ হবে 30 ডিগ্রি। ঠিক আছে? এবার আসি পরের অঙ্কটায়। 1-5 পাশের ছবিতে এওপি বিওপি এর চেয়ে 140 ডিগ্রি বেশি। এখানে একটা ছবি দিয়েছে, ছবিটা একটু এঁকে নিচ্ছি। ছবিতে পি, এই কোণটা হচ্ছে গিয়ে এ, এই কোণটা হচ্ছে গিয়ে বি, এখানে ও, আর এখানে দুটো কোণ এটা আর এটা, একটা এওপি বিওপি। এখানে যেটা বলেছে সেটা হচ্ছে গিয়ে এওপি বিওপি চেয়ে 140 বেশি। তাহলে ধরি কোণ এওপি বিওপি থেকে, বিওপিটা তাহলে ধরতে হবে, বুঝেছো? বিওপি ইজ ইকুয়াল টু এক্স ডিগ্রি। তাহলে এওপি কত? এওপি ইজ ইকুয়াল টু এক্স প্লাস 140 ডিগ্রি। ঠিক আছে? আর এওপি আর বিওপি দুটো মিলে কত হবে? দেখো, একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখার দণ্ডায়মানে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন করেছে, আর আমরা জানি সেক্ষেত্রে এই সন্নিহিত কোণ দুটোর মানে সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে শর্তানুসারে আমরা কি বলতে পারি? এক্স ডিগ্রি প্লাস 140 ডিগ্রি ইজ ইকাল টু 180 ডিগ্রি, और 2x ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, और 2x ডিগ্রি ইজ ইকুয়াল টু 140, 180 থেকে 140 বাদ দিলে হচ্ছে 40 ডিগ্রি। সুতরাং x ডিগ্রি মানে হচ্ছে গিয়ে 40/2 কেটে দাও 20। ঠিক আছে? এখানে অর দিয়ে আর একটা লাইন লেখো, x ডিগ্রি ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি। ঠিক আছে? তাহলে বিওপি এর মানটা কত হবে? এটা হবে 20 ডিগ্রি। কি বার করতে বলেছে? এওপি বিওপি দুটোই বার করতে বলেছে। তাহলে সুতরাং আমি কি লিখতে পারি? এওপি ইজ ইকুয়াল টু 20, এই বিওপি ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি, এবং এওপি কত? এওপি ইজ ইকুয়াল টু এই যে এক্স প্লাস 140 মানে 20 প্লাস 140 ডিগ্রি সমান সমান 160 ডিগ্রি। ঠিক আছে? চলে এলাম পরের অঙ্কটায়। 1-6 এখানেও একটা ছবি দেওয়া আছে। ছবিটা একটু এঁকে দিই তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। এরকম একটা দাগ, স্ট্রেট লাইন একটা উপরে লম্ব আছে, তারপর এখানে আর একটা দাগ কাটা আছে। হলো? একটু ট্যাড়া ব্যাকা হচ্ছে, কিছু মনে করো না, হাতে আঁকছি। হলো? এবার এই কোণটা বলেছে এক্স ডিগ্রি, আচ্ছা এই কোণটা বলেছে 2x ডিগ্রি, আর এই কোণটা বলেছে 45 ডিগ্রি। হলো? নামগুলো হচ্ছে এটা ও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এবার কি বলেছে? এক্স এর মান বার করো। ভালো কথা। দেখো, এক্স এর মান বলতে একটা সোজা হিসাব, এক্স 45 2x, এই সব কটা যোগ করলে কি হবে? এ ও বি, এই কোণটা, আর এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। আমি লিখে দিচ্ছি। সুতরাং কোণ এ ও ডি প্লাস কোণ ডি ও সি প্লাস কোণ সি ও বি ইজ ইকুয়াল টু কোণ হচ্ছে এ ও বি। হলো? এ ও বি, আর এ ও বি মানে একটা স্ট্রেট লাইন, और এ ও ডি মানে হচ্ছে এক্স ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি,
এটা 2x ডিগ্রি ইজ ইকাল টু 180 ডিগ্রি, অর তাহলে 3x ডিগ্রি ইজ ইকাল টু 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে কি দাঁড়াচ্ছে তোমার 3x ডিগ্রি ইজ ইকাল টু 135 ডিগ্রি, और x ডিগ্রি ইজ ইকুয়াল টু 135 ডিভাইডেড বাই 3 45 ডিগ্রি, তাহলে x ডিগ্রির মান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, চলে এলাম পরের অঙ্কটাই, 1/7। 1/7 একটি একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 এবং দৈর্ঘ্য 9, তাহলে প্রস্থ কত? এরকম একটা অঙ্ক আগে করা হয়েছিল। দেখো আয়তক্ষেত্রের পরিসীমা পরিসীমা সমান সমান দেওয়া আছে 24 সেমি, আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য সমান সমান দেওয়া আছে 9 সেমি। প্রস্থটা বার করতে বলেছে, এটা সূত্র আছে। সুতরাং আয়তক্ষেত্রের প্রস্থ বার করার সূত্রটা হচ্ছে গিয়ে প্রথমে পরিসীমা বাই 2 মাইনাস দৈর্ঘ্য। ঠিক আছে, পরিসীমা হচ্ছে 24 বাই 2 মাইনাস দৈর্ঘ্য হচ্ছে 9, তাহলে হচ্ছে 12 মাইনাস 9 মানে হচ্ছে 3 সেন্টিমিটার। ঠিক আছে, চলে এলাম পরের অঙ্কটায়, 1/8। কি বলছে? শূন্যস্থান পূরণ করো। পাইচিত্রের তথ্যগুলোকে প্রকাশ করা যায় ড্যাশের মাধ্যমে। এটা উত্তর হবে বৃত্ত কলার মাধ্যমে। ঠিক আছে, এই যে পাইচিত্রে তোমরা দেখেছো আমরা এক একটা জিনিসকে কি করব, কেন্দ্র থেকে এরকম ভাবে কতগুলো অংশ দিয়ে প্রকাশ করি না, এগুলো কি কি বলে? এই একটা পার্টকে কি বলে? এটাকে বলা হয় বৃত্ত কলা। বুঝেছো? ঠিক আছে, দুইয়ের এক পরের অঙ্ক, রেখাঙ্কিত অংশটির ক্ষেত্রফল। এখানে একটা ছবি দিয়েছে, ছবিটা আমি একটু এখানে এঁকে নিচ্ছি। ছবিটাতে একটা এরকম ফাঁকা জায়গা আছে, বাকিটা অংশ রেখাঙ্কিত আছে। এই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল বার করতে হবে। কতগুলো মাপ দেওয়া আছে, যেমন এখান থেকে এইটুকু, এটা মাপ দেওয়া আছে 7 সেন্টিমিটার। এখান থেকে এইটুকু, এই মাপটা দেওয়া আছে 8 সেন্টিমিটার। এখান থেকে এইটুকু মাপটা দেওয়া আছে 3 সেন্টিমিটার। এখান থেকে এটার মাপটা দেওয়া আছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, এবারে তাহলে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল বার করতে গেলে গোটাটার ক্ষেত্রফল বার করতে হবে, তারপর রেখাঙ্কিত নয় মানে ফাঁকা যে অংশটা আছে তার ক্ষেত্রফল বার করতে হবে, দিয়ে মাইনাস করে দিলে হবে। তাহলে পূর্ণ অংশের দৈর্ঘ্য, পূর্ণ মানে পুরোটার দৈর্ঘ্য কত? 7 যোগ 8 সেন্টিমিটার, তাই না? এই 7 যোগ 8 করলে পুরোটা দৈর্ঘ্য পাবো, তাহলে 15 সেন্টিমিটার। পূর্ণ অংশের প্রস্থ কত? 8 সেন্টিমিটার, 8 যোগ 3 সেন্টিমিটার, একবার করেছি 8 যোগ 3 সেন্টিমিটার মানে 11 সেন্টিমিটার হলো। তাহলে পুরো অংশের ক্ষেত্রফল কত হলো? ক্ষেত্রফল দাঁড়ালো 15 × 11 সমান সমান 165
বর্গ সেমি। ঠিক আছে, এবারে ফাঁকা অংশের দৈর্ঘ্য। ফাঁকা অংশের দৈর্ঘ্য কত? 7 সেন্টিমিটার। ফাঁকা অংশের প্রস্থ কত দেওয়া আছে? 3 সেন্টিমিটার। সুতরাং ফাঁকা অংশের ক্ষেত্রফল কত হচ্ছে? 7 × 3 মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 21 বর্গ সেমি। তাহলে এই গোটাটা থেকে এটা বাদ দিলে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো। সুতরাং রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল সমান সমান 165 মাইনাস 21 সমান সমান 144 বর্গ সেমি। ঠিক আছে, চলে এলাম পরের অঙ্কটায়। 2a মাইনাস 2/a প্লাস 1 ইজ ইকাল টু 0 হলে এইটার মান বার করতে বলেছে। কোনটার মান বার করতে বলেছে? a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মানটা বার করতে বলেছে। এখানে একটু প্রসেসিংটা করে নি। এই প্রথম দুটো রাশি থেকে 2টা কমন নিয়ে নিচ্ছি। a মাইনাস 1/a ইকুয়াল টু এই 1টা এদিকে নিয়ে চলে যাচ্ছি -1। তাহলে a মাইনাস 1/a ইজ ইকাল টু -1/2 এটা থাকছে। এই মানটা এখানে কাজে লাগবে। দেখো কিভাবে, এখানে এটা সূত্রে ফেলে দিচ্ছি a কিউব, আচ্ছা a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, আর প্লাস 2 যেমন ছিল তেমনি থাকলো। তাহলে এখানে হচ্ছে গিয়ে এই যে মানটা বার করে যেটা বসিয়ে দেবো -1/2 তার হোল কিউব, এ কেটে দিলাম প্লাস 3 ইন্টু -1/2 প্লাস 2। তাহলে এখানে পেলাম -1/8 প্লাস এটা পেলাম প্লাস নয়, প্লাসে মাইনাসে মাইনাস 3/2 প্লাস 2 ইজ ইকাল টু, এখানে তুমি লসাগু করো 8, তাহলে এটা -1, এটা 4 দুগুণে 8, তাহলে 3 4 12, আর এটা নিচে 1 ছিল, তাহলে 8 একে 8, 8 দুগুণে 16। এবার দেখো তাহলে কি থাকলো, -13 প্লাস 16 ডিভাইডেড বাই 8, তার মানে থাকলো 16 থেকে 13 চলে গেলে 3/8। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার আসি 2-3 অঙ্কটাতে। 2-3 অঙ্কটা বলছে 81x⁴ প্লাস 2 এটাকে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে? 3x মাইনাস 1 দিয়ে ভাগ করি। এখানে 81x⁴ আছে, এখানে 3x আছে, তাহলে বুঝতে পারছি এটা 27 দিয়ে গুণ করলে 81 হবে, আর এখানে x আছে তাই x³ দিয়ে দিতে হবে। তাহলে 81x⁴ পাবো, সঙ্গে একটা পাবো 27x³। এবারে মাইনাস প্লাস এটা কেটে গেল, 27x³ লিখলাম প্লাস 2। এবারে 27x³ আনতে হবে, তাহলে 9 দিয়ে গুণ করতে হবে প্লাস, আর এখানে x আছে তাই x² দিতে হবে, তাহলে গুণ করলে হবে 27x³ মাইনাস 9x² মাইনাস প্লাস করলে এটা কেটে যাচ্ছে, এখানে 9x² প্লাস 2 থাকছে। সবসময় আমাদের প্রথমে এটাকে আনতে হবে, এটা টার্গেট। এখানে 3x আছে, এখানে 9x² আছে, তাহলে এখানে 3x দিয়ে গুণ করতে হবে প্লাস, তাহলে 9x² হবে মাইনাস 3x হবে, তারপর আবার সেম জিনিস সাইন গুলো অপোজিট করে দিলে কেটে গেল, 3x প্লাস 2 থাকছে। এবারে তুমি কত দিয়ে দেবে? 1 দিয়ে দেবে, 1 দিয়ে দিলে হবে 3x মাইনাস 1 মাইনাস প্লাস করলে এটা কেটে গেলে এখানে পড়ে থাকে প্লাস 3। ঠিক আছে, জানতে চেয়েছে ভাগফল আর ভাগশেষ, তাহলে ভাগফলটা কি হলো? সুতরাং ভাগফল হচ্ছে গিয়ে 27x³ প্লাস 9x²
প্লাস 3x প্লাস 1, আর ভাগশেষটা হচ্ছে ভাগশেষটা হচ্ছে গিয়ে 3। ঠিক আছে, এবার আসি 2-4 অঙ্কটায়। 2-4 অঙ্কটা বলছে সমর বাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভিতরের চারদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন। যদি জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 22 মিটার হয় তবে তিনি কত মিটার বর্গ মিটার জায়গার উপর বাড়ি করেছেন। একটা ছবি এঁকে নিলাম। দেখো এইটা তার জমি, এই জমির দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে দিয়েছে অঙ্কে। 40 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিয়েছে 22 মিটার। 22 মিটার। এবার তিনি সব দিক থেকে 4 মিটার করে ছেড়ে বাড়িটা করেছেন। ঠিক আছে, মানে এই যে এদিকে এদিকে, ঠিক আছে, এদিকে এদিকে সব দিকে 4 মিটার করে ছেড়েছেন। এটা হচ্ছে 4 মিটার ছেড়ে দিয়েছেন 4 মিটার করে। তাহলে তাহলে বাড়ির করা যে অংশটা তার দৈর্ঘ্যটা নিশ্চয়ই মূল অংশের থেকে দৈর্ঘ্য থেকে কম হবে। তাহলে আমরা সেটুকুই বার করি। বাড়ির দৈর্ঘ্য, এটুকুই লিখি, বাড়ির দৈর্ঘ্য আগে টোটাল দৈর্ঘ্য ছিল 40, সেখান থেকে বাদ যাবে কত, এদিক দিয়ে 4 কমে যাচ্ছে, এদিক দিয়ে 4 কমে যাচ্ছে, অর্থাৎ 4 প্লাস 4 8 কমে যাচ্ছে। তাহলে 40 মাইনাস 8 হয়ে গেল 32 মিটার। ঠিক আছে, বাড়ির দৈর্ঘ্যটা বেরিয়ে গেল। আর বাড়ির প্রস্থটাও তাই, আগে ছিল 22, এখন দুদিক থেকে 4 মিটার করে ছাড়ার ফলে 4 প্লাস 4 8 মিটার কমে যাবে। 22 মাইনাস 8 পড়ে থাকলো 14 মিটার। তাহলে বাড়ির ক্ষেত্রফল, সুতরাং বাড়ির ক্ষেত্রফল বাড়ির ক্ষেত্রফল হবে কত, বাড়ির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 14 দুগুণে 28, 8 হাতে আমার 2, 3 × 4 = 2 44, 448 বর্গ মিটার। ঠিক আছে, উত্তরটা লিখে দেবে যে যেমন আছে, তিনি কত বর্গ মিটার জায়গা উপর, তিনি 448 বর্গ মিটার জায়গার উপর বাড়ি করেছেন। ঠিক আছে, চলে এলাম পরের অঙ্কটায়। 3-1। 3-1 হচ্ছে দেওয়া আছে a প্লাস 9/a ইজ ইকুয়াল টু 3। আর যেটা করতে হবে সেটা হচ্ছে a কিউব প্লাস 27, এটা সমান কত বার করতে হবে। ঠিক আছে, এবার দেখো আমি এটাকে একটু প্রসেস করছি। এর নিচে 1 ধরে এটাকে লসাগু করলাম a, এটা হলো a স্কোয়ার, এই 1 দিয়ে একে ভাগ করলে a দিয়ে একে গুণ করলে a স্কোয়ার, a দিয়ে একে ভাগ করলে 1, এখানে 9 ইজ ইকুয়াল টু 3, অর a স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 3a। সুতরাং এটাকে এদিকে নিয়ে চলে এসো, a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এটা থাক। এবার এদিকটা করি, এদিকে যেটা করতে হবে সেটা হচ্ছে a কিউব প্লাস 27 মানে 3 এর কিউব। এবার a কিউব প্লাস b কিউব এর সূত্র ফেলে দাও, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার, 3 স্কোয়ার। ঠিক আছে, তাহলে জিনিসটা কি দাঁড়ালো, a প্লাস 3 সঙ্গে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9, এটা সমান দেখো 0 বেরিয়ে গেছে। তাহলে a প্লাস 3 ইন্টু 0 দ্যাট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, চলে এলাম পরের অঙ্কটায়। 3-2 বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস 2bc। একটু সাজিয়ে নিচ্ছি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 2bc মাইনাস c স্কোয়ার, a স্কোয়ার মাইনাস কমন নিচ্ছি, b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার। তাহলে a স্কোয়ার, এটা সূত্র পড়ে গেল, b মাইনাস c তার হোল স্কোয়ার
এখন এটাকে এ ভাবো আর এটাকে বি ভাবো গোটাটাকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস এটা বসে গেল আর এ মাইনাস এটা বসবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে যেহেতু সামনে মাইনাস আছে। ঠিক আছে, এবার আসি পরের অঙ্কটায়। 3-এর 3, এটাও বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। 1 + 9x প্লাস 27x² প্লাস 28x³ ইজ ইকুয়াল টু, এটাকে একটু সাজিয়ে নিচ্ছি, 1 + 9x প্লাস 27x² প্লাস 27x³ প্লাস x³ তাহলে দেখো এইটুকু অংশ একটু সাজালে 1 এর কিউব, এদিকে হচ্ছে 3x তার কিউব, তাহলে a³ আর b³ পেয়ে গেছি। এবার 3a² b প্লাস 3ab² এভাবে লিখে দিলেই আমাদের পুরো ব্যাপারটা এসে যাবে। দেখো 3-এর কিউব 27, 27x³, 3×3 = 9, 3×9 = 27x², এদিকে 3×3 = 9x আর 1-এর কিউব 1 এসে গেল। কিন্তু এটা কি হলো, 1 + 3x তার হোল কিউব প্লাস x⁻³ ঠিক আছে। এবার দেখো এটাকে এভাবে, এটাকে বি, a³ + b³ এর সূত্রে ফেলে দাও। a³ + b³ এর সূত্র কি, a + b হলো, আর তারপরে কি আছে a², 1 + 3x এটা হচ্ছে a তার হোল স্কয়ার মাইনাস 1 + 3x a, b হচ্ছে x প্লাস b² লিখে দিলাম। এবারে প্রথম পার্টে 1 + 4x রইলো, 3x + x 4x, এটাকে ভাঙো, a + b হোল স্কয়ার সূত্রে ভাঙো, তাহলে কি দাঁড়াবে, a² মানে 1 প্লাস 2ab প্লাস b² মানে 3x এর হোল স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে 9x², এটা গুণ করে দাও x, এটা গুণ করলে হবে -3x² প্লাস x², ঠিক আছে। আর সেকেন্ড ব্র্যাকেট লাগছে না, একেবারে করে দিয়েছি যেহেতু। 1 + 4x রইলো আর এদিকে কি রইলো, 1 + 3 × 6x প্লাস 9x² মাইনাস এক্স, আর এটা দুটো 3x² থেকে x² চলে গেল, তাহলে -2x², ঠিক আছে। আর একটা লাইন করি, 1 + 4x আর এদিকে রইল 1 + 6x থেকে একটা x চলে গেল 5x, 9x এর সাথে 2x চলে গেল 7x², ঠিক আছে। এবার আসি পরের অঙ্কটায়। 3-এর 4, এটাও উৎপাদকে বিশ্লেষণ, a³ + b³ প্লাস a + b তার হোল কিউব। প্রথমে এইটাকে সূত্রে ফেলে দিই, a³ + b³ টাকে, a + b তার হোল কিউব, a + b ইন্টু a² মাইনাস ab প্লাস b², ঠিক আছে, প্লাস এখানে রয়েছে a + b তার হোল কিউব। এবার a + b টা কমন নিয়ে নিচ্ছি দুটো থেকে, এখানে একটা আছে এখানে আছে, কমন গেলে এখানে পড়ে থাকে a² মাইনাস ab প্লাস b² আর এখানে থাকে a + b তার হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, ঠিক আছে। এবারে a + b যেমন আছে থাক, এখানে আছে a² মাইনাস ab প্লাস b², এটাকে সূত্রে ভাঙছি, a + b হোল স্কয়ার সূত্র, a² প্লাস 2ab প্লাস b², তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, a + b, এখানে a² এখানে a², 2a², 2ab থেকে ab চলে গেল, ab আর b² আর b², 2b², ঠিক আছে। এবার আসছি পরের অঙ্কটায়। 4-এর অঙ্ক, 4-এর অঙ্কে একটা টেবিল দেওয়া আছে, কালার পেপার এবং উপকরণগুলো দেওয়া আছে, তার খরচগুলো দেওয়া আছে
এখানে আমাদের একটা পাই চিত্র তৈরি করতে হবে। এর আগের স্কুলের যেটা আমরা সলভ করেছিলাম সেখানেও একটা ছিল, তবু আমি এটাকে আবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কালার পেপার। তাহলে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে মোট খরচটা বার করতে হয়। মোট খরচ হচ্ছে গিয়ে সবগুলো যোগ করে দিতে হবে। 18 যোগ 24 যোগ 50 যোগ 12 যোগ 16, এই সবগুলো যোগ করলে দাঁড়াচ্ছে হচ্ছে 6 2 8, 8 4 12, 12 আর 8 20, শূন্য হাতে আমার 2 3 4 5 9 2 11 1 12, 120 টাকা। এইবারে প্রত্যেকটার খরচের অংশ এবং কেন্দ্রীয় কলার বৃত্তীয় কোণটা বার করতে হবে। ঠিক আছে, বৃত্ত কলার কেন্দ্রীয় কোণটা বার করতে হবে। আচ্ছা, দেখা যাক। মোট খরচটা পেয়ে গেছি। এবারে আমাদের প্রত্যেকটা উপকরণের খরচের অংশ এবং তার সঙ্গে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ এটা বার করতে হবে। তাহলে এখানে যেটা আছে কালার পেপার, তাহলে পেপারের পেপারের কালার পেপারের খরচের অংশ কালার পেপারের খরচের অংশ কত? কালার পেপারের জন্য খরচ হচ্ছে কত? 18, মোট হচ্ছে 120। এটাকে কাটাকুটি করলেই আমরা 6 দিয়ে 3 6 18, 6 20 120, মানে 3-এর 20 অংশ বেরোলো। ঠিক আছে, এবারে কালার পেপারের কে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ যদি বার করতে হয়, আমরা জানি যে অংশটা বেরিয়েছে সেটার সঙ্গে 360 দিয়ে গুণ করতে হবে। তার কারণ 360, একটা বৃত্তের টোটাল কেন্দ্র কোণটা হচ্ছে 360, শূন্য শূন্য কেটে গেল, 18 দুগুণে 36, তার মানে এখানে যেটা বেরোলো সেটা হচ্ছে গিয়ে 54, 3 18 54 ডিগ্রি। ঠিক আছে, এটা কালার পেপারটা হয়ে গেল। এবারে এরপরে কি আছে? এরপরে আছে তোমার রং। তাহলে রঙের জন্য বার করব রং। রঙের খরচের অংশ রঙের খরচের অংশ কত না? রং এখানে কত হয়েছে? 24/120, কাটাকুটি করলে হচ্ছে 1/5 সমান সমান 1/5 অংশ। এটা হচ্ছে রঙের খরচের অংশ। তাহলে রঙের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ হচ্ছে গিয়ে, তাহলে 1/5 সঙ্গে গুণ করতে হবে 360 কে, 5 দিয়ে কাটাকুটি করলাম 72 ডিগ্রি, তার মানে হলো 72 ডিগ্রি। এবারে রং হয়ে গেল। এবারে তোমার আছে কাঁচি। তাহলে কাঁচিটা বার করতে হবে। কাঁচি এর খরচের অংশটা প্রথমে বার করছি। খরচের অংশ বার করতে গেলে কাঁচির জন্য কত খরচ আছে? 50, আর নিচে আছে 120, শূন্য শূন্য কেটে গেল, তাহলে 5/12 অংশ হলো, 5/12 অংশ। সুতরাং এবার কাঁচির এর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হচ্ছে? কেন্দ্রীয় কোণটা কত হচ্ছে? 5/12 ইন্টু 360 গুণ করে দিলাম, তাহলে 12 দিয়ে 3 12 36, শূন্য সমান সমান হচ্ছে 150 ডিগ্রি হলো। এটা গেল কাঁচি। এবার রইলো আমার কি? কাঁচির পর হচ্ছে তুলো এর খরচের অংশ। তুলোর খরচের অংশটা যদি বার করি তাহলে তুলোর জন্য কত খরচ হচ্ছে? 12, নিচে হচ্ছে 120, 12 10 120, তার মানে 1/10 অংশ হলো। এবারে তুলোর এর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ বার করতে গেলে কি করতে হবে? 1/10 এর সঙ্গে 360 গুণ করতে হবে। একটা শূন্য কেটে গেল, তার মানে এটা দাঁড়ালো 36 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এবারে তুলো হয়ে গেল। আর রইলো একটা জিনিস, সেটা হচ্ছে পিচ বোর্ড। তাহলে হচ্ছে পিচ বোর্ড এর খরচের অংশ সমান সমান পিচ বোর্ডের জন্য কত খরচ? 16,
16/120 করে দাও, তাহলে 8 দুগুণে 16, 8 15 120, তারপরে 2 এর 15 অংশ এটা বেরোলো। সুতরাং এবার পিচবোর্ড এর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ যদি বার করতে হয়, তাহলে সেই একই প্রসেস 2 এর 15 ইন্টু 360 গুণ করে দিলে এটা 15 দুগুণে 4 15 হবে, তাহলে হচ্ছে কি টোটাল 48 ডিগ্রি। তাহলে প্রত্যেকটার আমরা বৃত্তকলার কেন্দ্রীয় কোণগুলো পেয়ে গেছি। এবার শুধু পাই চিত্রটা আঁকবো। তাহলে এখানে লিখলাম নির্ণেয় পাই চিত্র। নির্ণেয় পাই চিত্রটা তাহলে কি দাঁড়ালো? নির্ণেয় পাই চিত্র দেখা, একটা তোমরা বৃত্ত আঁকবে এবং তোমরা এটা চাঁদার সাহায্যে করবে। হ্যাঁ, চাঁদার স্কেল বসিয়ে বসিয়ে আমি একটা এমনি করে তোমাদের দেখাচ্ছি। ধরে নাও একটা দাগ এখানে টেনে দিয়েছি সে কেন্দ্র থেকে। এবার প্রথমে আমরা করব 54 ডিগ্রি। 54 হচ্ছে মোটামুটি, ধরো এটা হলে 90 হতো, এটা 90 ডিগ্রি। 90 এর হাফ হলে 45 হতো, 45-এর থেকে একটু বেশি। এটা হচ্ছে 90-এর হাফ হলে 45, মানে এরকম জায়গায় হতো, তার থেকে একটু বেশি নিয়ে তুমি করো। এটা হচ্ছে 54 ডিগ্রি। ঠিক আছে, এটা 54 ডিগ্রি দিয়ে রাখলাম। এবারে এবারে তোমার পরে কোনটা যে 72 ডিগ্রি ধরে নাও। এটার সঙ্গে আমি হিসাব করে কিভাবে করছি দেখো। এটা ধরে নাও 90, 90-এর হাফ হলে 45 হতো, মানে এখানে 45, 45-এর থেকে আরো বেশি, মোটামুটি এরম জায়গায় দিলে 72 হবে। ঠিক আছে, এবারে তুমি 72-এর পাশে 150, 150 কি করে পাবো দেখো। এই সোজাসুজি দাগ টানতে পারলে 180 হতো, কিন্তু এই 180 টানা যাবে না। তাহলে এটা 90, 90 আর 180-র মাঝখানে মোটামুটি এরকম জায়গাতে হলে সেটা হচ্ছে 150 ডিগ্রি কোণ। ঠিক আছে, আর বাদ বাকি এটাকে একটা কম বেশি করে ভাগ করে দিলেই হয়ে যাবে, তার কারণ একটা 36 আর একটা 48 আছে। ঠিক আছে, আমি টেনে দিলাম, এটাকে দিলাম 36 আর এটাকে করে দিলাম 48। এক্স্যাক্টলি হলো না, তোমরা চাঁদার সাহায্যে বসে বসে করবে, তাহলে এক্স্যাক্টলি কোনগুলো পেয়ে যাবে। এবার এগুলো জাস্ট মেনশন করে দাও কোনটার জন্য কি করেছো। এটা হচ্ছে কালি, তাই তো, কালার, কালার। আর এটা হচ্ছে কি কালার পেপার, শুধু কালার না, কালার পেপার, কালার পেপার। এটা হচ্ছে রং, এটা হচ্ছে কাঁচি, আর এটা হচ্ছে গিয়ে তুলো, আর এটা হচ্ছে গিয়ে পিচবোর্ড। ঠিক আছে, পিচবোর্ড। ঠিক আছে, আর পরেরটা আর করছি না, কেননা 4-এর অথবাটা এটা সেম। ঠিক আছে, ওটা নিজেরা করো। এবার 5-এরটায় আসি। 5-এরটায় একটা রম্বস আঁকতে দিয়েছে, এর আগেও তোমরা করেছিলে। ABCD রম্বস আঁকবো, তার একটা কোণ দেওয়া আছে ABC, সেটা হচ্ছে গিয়ে ABC কোণটা হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। ABC, আচ্ছা এবারে পরেরটা যে 5-এরটায় একটা রম্বস আঁকতে দিয়েছে, দেওয়া আছে ABC একটা কোণ ABC ইজ ইকাল টু 60 ডিগ্রি, আর দেওয়া আছে AB সমান হচ্ছে গিয়ে 6 সেন্টিমিটার। তাহলে আমাদের একটা কোণ আঁকতে হবে, ABC কোণ একটা, তোমরা জানো 60 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয়। একটা সরলরেখা টেনে নিলে, তারপর যে কোনো মাপে একটা বৃত্তীয় টেনে সেই একই মাপ এখানে বসে টানলেই সেটা 60 ডিগ্রি কোণ হয়ে যায়। এই কোণটার নাম হচ্ছে ABC, এটা 60 ডিগ্রি। এবং সরলরেখা স্কেলের সাহায্যে একটা 6 সেন্টিমিটার সরলরেখা টেনে নেবে, যার নাম হচ্ছে AB। এবার মূল রম্বসটা আঁকার জন্য তোমাকে প্রথমে একটা যে কোনো মাপের সরলরেখা টানতে হবে। সেখান থেকে তুমি AB অংশটা কেটে নেবে, এখানে কম্পাসের সাহায্যে মাপটা তুলে এখানে কেটে নেবে AB অংশ। এটার নাম এমনি দেওয়া থাকলো ABX। এবারে ABC মানে এইখানে 60 ডিগ্রি কোণটা আঁকতে হবে। এইখানে যে বৃত্তচাপটা নিয়েছো সেম বৃত্তচাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ টানবে, তারপর এই মাপটা এখান থেকে বসিয়ে এখানে কেটে নেওয়া হবে, দিয়ে এটাকে যোগ করে দেওয়া হলো। যোগ করে দিয়ে এবারে তোমরা এটার নাম দিয়ে দিলে AY। AB এর মাপ নিয়ে এই B বিন্দু থেকে বসিয়ে একটা টানলে, আবার এই বিন্দু থেকে বসিয়ে আবার একটা মাপ, ওই সেম মাপ টানবে, আর A থেকে বসিয়ে আবার একটা সেম মাপ টানবে, দিয়ে এটা যোগ করে দাও, এটা যোগ করে দাও, ABCD, এই রম্বসটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো?
মুছে দিলাম। আসছি পরের অংশটাই। পরেরটা পাঁচের অথবা। পাঁচের অথবাতে বলেছে একটা সামান্তরিক অঙ্কন করতে, অথবা পাঁচের অথবা এটাই আজকে শেষ অঙ্ক। এটাতে বলছে একটা সামান্তরিক অঙ্কন করতে। সামান্তরিকের নাম দিয়েছে গোল্ড। আমি একটা ড্যামি এখানে এঁকে দিচ্ছি, গোল্ড, GOLD, গোল্ড। এবং এখানে যে যে মানগুলো দেওয়া আছে আমি লিখে নিচ্ছি। সেটা হচ্ছে GO দেওয়া আছে, এটা 7 সেন্টিমিটার দেওয়া আছে। OL দেওয়া আছে 5.8 সেন্টিমিটার। আর GL দেওয়া রয়েছে, এটাও 5.8 সেন্টিমিটার। তাহলে দেখতে পাচ্ছ একটা কর্ণ দেওয়া আছে। তাহলে কর্ণ দেওয়া থাকলে তোমাকে আগে কর্ণটাই আঁকতে হবে। তুমি এখানে স্কেল দিয়ে আগে মাপগুলো টেনে নিলে, ঠিক আছে। একটা দেওয়া আছে GO, এটা হচ্ছে 7 সেন্টিমিটার। এটা হচ্ছে OL, এটা হচ্ছে 5.8 সেন্টিমিটার। এটা হচ্ছে GL, এটা হচ্ছে 5.8 সেন্টিমিটার। ঠিক আছে। এবারে তোমরা কি করবে, ফার্স্টে একটা যে কোনো মাপে সরলরেখা টেনে নাও। সরলরেখাটার নাম দিলাম, কর্ণতে টানতে হবে, GX দিলাম। এবার কর্ণের মাপটা GL টা এখান থেকে বসিয়ে এখানে টেনে দিলে GL 5.8 সেন্টিমিটার। এবার জি থেকে বসিয়ে এই GO, এই 7 সেন্টিমিটার মাপটা তুমি একটা বৃত্তচাপ টেনে দিলে এখানে। এবং এখান থেকে বসিয়ে 5.8 সেন্টিমিটার এই যে OL, যেটা এই ওয়েল এর মাপটা নিয়ে এল থেকে বসিয়ে একটা বৃত্তচাপ টানলে, দিয়ে এটার সঙ্গে এটা যোগ করে দিলে, এটার সঙ্গে এটা যোগ করে দিলে, ঠিক আছে। এবার এই যে মাপটা GO, এই মাপটা এল থেকে বসিয়ে আবার টেনে দিলে এখানে, ঠিক আছে। আর এই যে OL এর মাপটা সেটা এখান থেকে বসিয়ে আবার টেনে দিলে, দিয়ে এটা যোগ করে দিলে, দেখো একটা সামান্তরিক তৈরি হয়েছে। যেখানে GL হচ্ছে 5.8 সেন্টিমিটার আমি টেনেছিলাম, OL টা টানলাম 7 সেন্টিমিটার মাপ নিয়ে, আর এই GO টা মাপলাম 7 সেন্টিমিটার মাপ নিয়ে, OL টা মাপলাম 5.8 সেন্টিমিটার মাপ নিয়ে। আর এই মাপটাই আবার এখানে টানলাম, তার মানে এটাও 7 সেন্টিমিটার হলো। এই মাপটা এখানে টানলাম, তাহলে এটা 5.8 সেন্টিমিটার হলো। ঠিক আছে, বোঝা গেছে। নিজেরা আঁকবে, একে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে, আর বুঝতে পারলেও কমেন্ট করে জানাবে কেমন বোঝা যাচ্ছে। আর যদি বোঝা যায় তাহলে লাইক করবে, শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।